বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাকে যারা সমর্থন করে এরা সহ এমনকি বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, যে বিএনপি, জামাত টামাত, সবাই মিলে মানে একটা দুর্দান্ত প্রকল্প হাতে নিয়েছিল। কি সেটা? ভারত বয়কট। ভারত বয়কট আমরাও ভাবছিলাম যে ওকে ভালো কথা। তো ভারত মুশরিকি দেশ, তাই না? হিন্দু মুশরিকি দেশ। এখন এই মুশরিকি দেশের যে কোনো উৎপাদন বা যে কোনো পণ্য, এটা তো নিশ্চিতভাবেই হারাম হবে। মুমিন মুসলমানের কাছে কি হারাম হবে না? তো আমরা ভাবছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্তত বাংলাদেশের মানুষ আমরা হারাম কোনো জিনিস আমরা গ্রহণ করব না, যেহেতু ভারত বয়কট। তাহলে এই জিনিসগুলো আর আসবে না। যেমন আমরা তো আর ব্যবসা ট্যাবসা করি না, ওই যা শুনি আর কি, যে ভারত থেকে বাংলাদেশ নাকি চাল আমদানি করে, পেঁয়াজ আমদানি করে, কাঁচামরিচ আমদানি করে, আরও নাকি বিভিন্ন শাক সবজি আমদানি করে। আবার ওদিকে ওই পোশাক শিল্পের জন্য যে সুতা, তারপরে তুলা, এগুলোও নাকি আমদানি করে। এগুলো আমরা শুনি। এর বাইরেও কিন্তু এই যে বাংলাদেশে যত গাড়ি টাড়ি দেখা যায়, এই যে সিএনজি টিএনজি আছে না, সিএনজি, তারপরে ট্রাক, তারপরে বাস, এগুলো তো ব্যাপকভাবে ওই যে ভারত থেকে আমদানি করে। ভারতের ওই যে টাটা গাড়ি, তারপরে ওই যে সিএনজি, মাহিন্দ্রা টাহিন্দ্রা কি আছে না, ট্রাক, অশোক লিল্যান্ড, এরকম তো আছে। এগুলো বাংলাদেশে দেখা যায় যে ব্যাপকভাবে চলে। তো এগুলো তো হারাম বাহন, তাই না? হারাম বাহন। তো বাংলাদেশের সরকার, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা এবং সেই সাথে বাংলাদেশের গণমানুষ, তারা কিন্তু এটাই বলছিল যে ভারত বয়কট, ভারত বয়কট। আমরাও ভাবছিলাম শোকে আমরা বয়কটই করব। আমরা দরকারে পাকিস্তান থেকে আমরা আমদানি করব, একেবারে হালাল সব কিছু, তাই না? যদিও একবার শুনছিলাম যে পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল, পেঁয়াজ না কি জানি আমদানি করা হয়েছিল। তো প্রত্যেকটা বস্তার মধ্যে নাকি কিছু পাথর ঢুকাই দিয়েছিল, 5-6 কেজি এরকম। কিন্তু তাতে কি যায় আসে? আফটারঅল তারপরে তো পাকিস্তান থেকে আসছে, তাই না? যদি পাথরও ঢুকায় দিয়ে থাকে, সেটাও হালাল, অসুবিধা কি? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমাদেরকে ভারত বয়কটের জন্য উৎসাহিত করে এই সরকারই আবার তলে তলে ভারত থেকে পণ্য বেশি করে আমদানি করছে। এই জন্য এই যে খবর দেখা যাচ্ছে কি, বয়কটের কথা বললেও ভারত থেকে বাড়ছে আমদানি। তো এটা কোন ধরনের বিষয়? যে দেশকে আমরা বয়কট করব, খালি মুখে মুখে বয়কট করলে তো হবে না। সব পণ্য আমরা আমদানি বন্ধ করে দেবো তাদের। এবং বাংলাদেশের এক শ্রেণীর মুমিন মুসলমানরা বিশ্বাস করে যে বাংলাদেশ হলো ভারতের সবথেকে বড় বাজার এবং ভারতের অর্থনীতি নাকি টিকেই আছে বাংলাদেশের বাজারের উপরে, এরকম কিন্তু বিশ্বাস করে। যদি ভারতের পণ্য বাংলাদেশে না আসতো, তাহলে ভারতের অর্থনীতি নাকি ধসে পড়তো এবং ভারত দেশটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। আর ভারতের যত ব্যবসায়ী আছে না, ব্যবসায়ী যারা আছে, ব্যবসা বাণিজ্য করে, তারা রাস্তা রাস্তা নাকি ভিক্ষা করতো। এ ধরনেরও বক্তব্য, বিবৃতি বাংলাদেশের মুমিন মুসলমানরা খালি দেয় না, এটা কিন্তু তারা দৃঢ়ভাবে বিশ্বাসও করে। এরকম পাগলও কিন্তু বাংলাদেশে আছে। যদিও অবশ্য আমি একটু খোঁজখবর নিলাম যে ভারত তার বার্ষিক যে রপ্তানি পৃথিবীর বিভিন্ন দেশেই তো করে, তাই না? তো তাদের মোট কী পরিমাণ রপ্তানি এই বাংলাদেশে করে, এটা নিয়ে একটু গবেষণা করলাম, একটু খোঁজখবর নিলাম। দেখলাম যে ভারত তার টোটাল রপ্তানি পণ্যের যদি মূল্যমান হিসাব করা হয়, তাহলে 1.5 থেকে 2% তারা টোটাল তাদের রপ্তানি বাংলাদেশে করে। তার মানে 100 টাকার মাল যদি ভারত পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে, তো এর মধ্যে মাত্র 1.5 থেকে 2 টাকা পরিমাণ পণ্য বাংলাদেশে রপ্তানি করে। অথচ বাংলাদেশের এক শ্রেণীর লোক কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে এই যে সামান্য
যে পরিমাণ পণ্য ভারত বাংলাদেশে রপ্তানি করে তার উপরেই ভারতের অর্থনীতি নির্ভর, এবং ভারত দেশটা টিকেই আছে বাংলাদেশের উপরে। ভারত বয়কট করে একেবারে বাংলাদেশ একেবারে করে ফেললো, বাংলাদেশ একেবারে উদ্ধার করে ফেললো, বাংলাদেশের মানুষও ওই তালে না আসলো। অথচ কিছুদিন আগে আমরা শুনলাম কি বাংলাদেশ চাউল আমদানি করেছে কোথা থেকে? আরব আমিরাত থেকে, অর্থাৎ দুবাই থেকে। তো দুবাইতে তো ওই চাউল উৎপাদন হয় না, মরুভূমির দেশ, ওখানে ওরা নিজেরাই চাউল আমদানি করে। তো ওরা বাংলাদেশে আবার কীভাবে চাউল রপ্তানি করতে পারে? এটা তো ঠিক বোধগম্য না, তাই না? তো পরে খোঁজ খবর নিয়ে জানা গেল ওই দুবাইয়ের ওই কোম্পানি ওরা নাকি ভারতের চাউল কিনছে, ওই চাউলই নাকি বাংলাদেশে তারা রপ্তানি করছে। কি অদ্ভুত ব্যাপার! তাহলে বাংলাদেশ একটা প্রকল্প হাতে নিল যে ভারতের হারাম চাউল এটাকে প্রথমত ওই একটা আরব দেশে নিতে হবে, নিয়ে তারপরে সেটাকে কি করবে? হালাল করবে, করে তারপরে বাংলাদেশে রপ্তানি করা হবে এবং বাংলাদেশ আমদানি করবে, তাই না? আর এই হালাল করতে গেলে প্রতি কেজি চাউলের দাম কিন্তু বেশি পড়বে, অর্থাৎ 10-12 টাকা তো বেশি পড়বেই মনে হয়, নাকি? কারণ ওই দুবাই থেকে আনতে গেলে তাহলে কি এই জাহাজ ভাড়া টাড়া আরও বাড়বে না? না, আমি ঠিক জানি না যে ওই চাউল মানে দুবাইতে চলে গেছিলো তারপরে বাংলাদেশে পাঠালো, নাকি দুবাইয়ের কোনো কোম্পানি ভারত থেকে চাউল কিনছিল, তারপরে সেই চাউল শিপমেন্ট ভারত থেকে বাংলাদেশ হয়েছে, এরকমও হতে পারে, তাই না? তো তাই যদি হয় তাহলে দুবাই থেকে চাউল কেনার কি দরকার ছিল? মানে এগুলা নাকি ওদের ওই আরবের কোনো কোম্পানির মধ্য দিয়ে যদি বাংলাদেশে চাউলটা আসে আর কি, ক্রয় বিক্রয়ের সিস্টেমে, তাহলে এটা কি হালাল হয়ে যাবে নাকি? এরকম কিছু কি নাকি জানে। পরিশেষে একটা খবর পাইলাম, সেটা হলো যে এটা অবশ্য আগে জানতামও না, সেটা হলো বাংলাদেশের মেইন রপ্তানি পণ্য কি? এই যে তৈরি পোশাক না, পৃথিবীর বিভিন্ন দেশে এগুলা, আমেরিকা, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন দেশেই তো করে। এবং যতটা দেখলাম যে প্রায় কত 40-42 বিলিয়ন ডলারের সমমূল্যের পণ্য, অর্থাৎ গার্মেন্টস পণ্য বিভিন্ন দেশে বাংলাদেশ রপ্তানি করতো এতদিন। এবং এই গার্মেন্টস পণ্যের যে কাঁচামাল, অর্থাৎ তুলা বা সুতা, অন্যান্য রং টং যাবতীয় কিছু, এগুলো নাকি ভারত থেকে মোর দ্যান 90%ই নাকি ভারত থেকে আসে, এবং সেটার পরিমাণও কম না। ভারত প্রায় $1 বিলিয়ন বা তারও বেশি এরকম এই তুলা বা সুতা এবং এই গার্মেন্টস সম্পর্কিত অন্যান্য যে আইটেম, কেমিক্যালস, এগুলো ভারত প্রতি বছর বাংলাদেশে রপ্তানি করে। এখন আমি যেটা মানে আশঙ্কা করছি সেটা হলো এই, ভারত তো যে কোনো মোমেন্টেই তো দেখা যায় যে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিতে পারে, কি পারে না? 40-42 বিলিয়ন ডলার প্রতি বছর এই যে গার্মেন্টস পণ্য রপ্তানি করে বাংলাদেশ ইনকাম করে বলেই তো এই ভারত বয়কট এ ধরনের চিল্লাচিল্লি করতে পারে। তো এখন ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা ক্ষতি হলে হোক, $1 বিলিয়ন ক্ষতি হলে হোক, কিন্তু বাংলাদেশকে একটা শিক্ষা তারা দিয়ে দিবেই, এই হেতু তারা হয়তো নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে যে ভারত তার তুলা রপ্তানি করবে না। অথবা ভারত যদি মনে করে যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ লাগিয়ে দিবে, তাহলে 6 মাসের জন্য চাউল রপ্তানি বন্ধ করলেও তো সেটা পারে, কি পারে না? তো বাংলাদেশের যারা নাকি এখন বর্তমানে ক্ষমতা আছে, তারা তো 2 দিনের অতিথি, আর কিছুদিন পরে চলে যাবে। তো যে রাজনৈতিক দলগুলো আছে তারা যে সারাক্ষণ ভারত বয়কট এই যে কথাবার্তাগুলো বলে, তারা কি জানে না যে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড বেশিই আছে বস্তুত ভারতের কল্যাণে? ভারত ইচ্ছে করলে তো এই জিনিসগুলো বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দিতে পারে কিছুদিনের জন্য, কি সাময়িক? পারে না? পারে তো। আর সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আমি জানি কিছু লোক এসে বলবে যে ভারত যদি তুলো রপ্তানি না করে, সুতা রপ্তানি না করে, বাংলাদেশ অন্য জায়গা থেকে আমদানি করবে।
কিন্তু অন্য জায়গা থেকে আমদানি করতে গেলে যে বিশাল সময় লাগবে, দামও বেশি পড়ে যাবে, তখন এই গার্মেন্টস পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাবে। আর তখন কি হবে? কম্পিটিশনে এই পণ্যগুলো বাইরের দেশে টিকবে? তখন ভারতও তো গার্মেন্টস পণ্য রপ্তানি করে, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া এরাও তো রপ্তানি করে না? তো কম্পিটিশনে তখন কি বাংলাদেশ টিকে থাকবে মার্কেটে? তো যাই হোক, বাংলাদেশের মানুষ তো আসলে বাস্তবতা দিয়ে কোনো কিছু চিন্তা করে না, আবেগ দিয়ে চলে, এবং ধর্মীয় কারণে তারা হিন্দুদেরকে, যেহেতু তারা মুখে ঘৃণা করে ধর্মীয় কারণে, এখন এগুলা করতেই থাকবে, এরকম ঘৃণার বীজ তারা বুনতেই থাকবে, সেগুলো ডালপালা মেলবে, এবং একটা পর্যায়ে আমার ধারণা ভবিষ্যতে কোনো একদিন ভারত নিশ্চিতভাবেই বাংলাদেশের এই অতিরিক্ত বাড়াবাড়িতে কাহাতকার ধৈর্য ধারণ করতে পারে। কোনো একদিন হয়তো ওই ডোনাল্ড ট্রাম্পের মতো দাম করে একটা শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত ভারত নিতেই পারে, তাই না? আর তখন বাংলাদেশ কোথায় যাবে? তো সেটা চিন্তা ভাবনা করবে বাংলাদেশ যারা চালায় তারা, তাই না? আমরা বড়দের এই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করতে পারি, এটাই তো। ধন্যবাদ।